শুরু করছি বাংলা বলছে। আজকে বাংলা বলতে কতগুলো অপ্রিয় কথা বলতেই হচ্ছে। আর কবে বোধোদয় হবে, আর কবে মনুষ্যত্ব ফিরবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের? সরাসরি এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি। আরও একবার স্পষ্ট করে বলে দিচ্ছি, এখানে কোথাও এ নিয়ে কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্বের কোনো অবকাশ নেই যে আরজি করে যে ভয়ঙ্কর মর্মান্তিক নৃশংস ঘটনা ঘটে গেছে তা আমরা কেউ মেনে নিতে পারছি না। সরকারকে, প্রশাসনকে এর দায় নিতে হবে। সরকারকে, প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। এই দাবিতে সমাজের সব স্তরের মানুষ তারা পথে নেমেছেন, তারা বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। কিন্তু এখন একাংশ, আমি নির্দিষ্টভাবে বলছি একাংশ, কেন একাংশ বলছি? কারণ আমি জানি জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন তাদের একটা বড় অংশ তারা এই ভাবনার বশবর্তী নন যে দিনের পর দিন আমাদের মতো দেশে, আমাদের মতো সমাজে, যেখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ওপর একটা বড় অংশের মানুষ নির্ভর করে থাকেন, ডেফিনেটলি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অনেক অসুখ রয়েছে, তা সত্ত্বেও প্রত্যেক দিন যে লক্ষ লক্ষ মানুষ পরিষেবা পান, তাদের বিচারের দাবির নামে বঞ্চনা করা যায় না। এটা জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ বোঝেন। কিন্তু কাদের ভেস্টেড ইন্টারেস্ট এখানে বাধ্য করছে এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য? কাদের হাতে এই আন্দোলনের রাশ? এবার এটা ভেবে দেখার সময় এসেছে। আরজি কর কাণ্ডে বিচারের বাণীকে ঢাল করে প্রতিদিন হাজার হাজার চিকিৎসা প্রার্থীকে বঞ্চিত করা এবং তাই নিয়ে প্রশ্ন তুললেই সঙ্গে সঙ্গে দেগে দেওয়া যে আন্দোলনের বিরোধিতা করা মানে ধর্ষকদের সমর্থন করা নয়, দুটো সমান নয়। বরং আন্দোলনের নামে এখন যেটা হচ্ছে, বিশেষ করে আজ নতুন করে পূর্ণ কর্মবিরতির কথা ঘোষণা করার পর এই মুহূর্তে আবারও বলছি, জুনিয়র ডাক্তারদের একাংশ যে পথে হাঁটছেন সেটা জনস্বার্থ বিরোধী। দর্থহীন ভাষায় এই কথা বলছি এবং এই কথা বলার জন্য যদি কোনো রকম আইনি ব্যবস্থা আমার বিরুদ্ধে নিতে চান, নিতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তারা দীর্ঘজীবী মিটিংয়ের পর, সেটা জনস্বার্থ বিরোধী। এবং এই চিকিৎসকরা ভুলে যাচ্ছেন যে সমাজের সব স্তরের মানুষ তাদের এই দাবি দাওয়া, তাদের এই আন্দোলনকে আপন করে নিয়েছেন। আর সমাজের ওই মানুষগুলো তাদের বঞ্চিত করে নেতাগিরি করছেন এক অংশের জুনিয়র ডাক্তার। আমি আবারও বলছি এক অংশের জুনিয়র ডাক্তার, কারণ আমার দৃঢ় বিশ্বাস জুনিয়র ডাক্তাররা যারাও এই আন্দোলনে সামিল হতে বাধ্য হচ্ছেন তারা সবাই চান না কর্মবিরতি চালিয়ে যেতে। তাহলে কিসের জন্য এই কর্মবিরতি? বিশেষ করে পুজোর মরশুমে, যখন আমরা জানি সিনিয়র ডক্টররা বেশিরভাগ ছুটিতে চলে যান, যখন আমরা জানি যে এই সরকারি হাসপাতালের ওপিডি বা সরকারি হাসপাতালের এমার্জেন্সির ওপর একটা বড় অংশের মানুষ তাদের নির্ভর করে থাকতে হয় এবং সেখানে জুনিয়র ডাক্তাররা কার্যত ব্যাকবোনের কাজটা করেন। কি উদ্দেশ্য? কোন উদ্দেশ্য, কোন স্বার্থ চরিতার্থ করতে গতকাল সুপ্রিম কোর্টের ওই শুনানির পরেও আবারও পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত, সেটা অনির্দিষ্টকালের জন্য আবারও 10 দফার দাবি? চিকিৎসকরা তারা তো শিক্ষিত, তারা এটা জানে না, তারা কি এক্সপেক্ট করছিলেন? আজকে আমি প্রেস কনফারেন্স থেকে অবাক। যারা প্রেস কনফারেন্স করছেন জুনিয়র ডাক্তারদের ওই অংশ, তারা বলছেন বিচার বিভাগের দীর্ঘসূত্রিতা। আপনারা জানেন যে বিচার বিভাগের দীর্ঘসূত্রিতা কাকে বলে? কত গুরুত্বপূর্ণ মামলা কত দিন ধরে আদালতে চলছে, কত মানুষ বিচারের আশায় বসে আছেন, সেখানে যখন সুপ্রিম কোর্ট, নান আদার দ্যান সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সুও মোটো এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে তুলে নিচ্ছেন, সেই সময় আপনারা দাঁড়িয়ে বলছেন
যে বিচার বিভাগের দীর্ঘসূত্রিতা, কি এক্সপেক্ট করেছিলেন যে একদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই বিষয়টা উঠবে এবং তারপর তারা একদিন শুনে বলে দেবেন হ্যাঁ অমুকের ফাঁসি হয়ে যাক, অমুকের পদত্যাগ হয়ে যাক, অমুকের অপসারণ হয়ে যাক? এটা কি ইয়ার্কি হচ্ছে? আন্দোলনটাকে কি তামাশার পর্যায়ে নিয়ে আসছেন? তামাশার পর্যায়ে আনলেও কিছু বলার ছিল না, বলতে হচ্ছে। তার কারণ যারা এই কর্মবিরতির সিদ্ধান্ত নিচ্ছেন তারা ভেবে দেখছেন না চিকিৎসা প্রার্থী ওই অসহায় মানুষগুলো কি ভীষণ হ্যারাস্ট হচ্ছেন। আপনাদের আইনজীবী সুপ্রিম কোর্টে বলছেন যে আপনারা কি কাজে ফিরেছেন। বিচারপতি বলে দিচ্ছেন যে ওপিডি আইপিডি এসব নয়, সবাইকে কাজে ফিরতে হবে। তারপরেই জিবি, এটা আদালত অবমাননার শামিল নয়? সমাজের প্রতি দায়বদ্ধতা কোথায়? আপনারা চিকিৎসক। এই প্রশ্নগুলো আজকে তুলতেই হবে এবং তার জন্য যত শ্লেষ, যত আক্রমণ আসুক না কেন, তার জন্য তৈরি। এবার এই প্রশ্নগুলো করার সময় এসেছে। আমি শুরুতে একটু দেখাই নিত্য নতুন বাহানা। দেখুন, প্রথমে 5 দফা দাবি নিয়ে দিনের পর দিন কর্মবিরতি, ধর্ণা, সেই জট কাটার পর আবারও 10 দফা দাবি পেশ এবং পূর্ণ কর্মবিরতির ঘোষণা। দেখুন, সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির দিকে নজর ছিল গোটা দেশের। মামলায় কি কি নতুন তথ্য উঠে আসে, তদন্ত কত দূর এগিয়েছে, সিবিআই এর পরবর্তী পদক্ষেপ কি হয়, সেদিকেই তাকিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। শুনানির পর প্রায় 8 ঘন্টা জিবি বৈঠক করেন তারা। গত শনিবারের জিবি বৈঠকের পরেই কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই মতো মঙ্গলবার থেকে ফের রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন তারা। এর আগে 5 দফা দাবি নিয়ে কখনো লালবাজার তো কখনো স্বাস্থ্য ভবনের সামনে দিনের পর দিন ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা। দফায় দফায় ইমেল, পাল্টা ইমেল চলে। অচলাবস্থা কাটাতে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। তাদের একাধিক দাবি মেনে নেয় রাজ্য সরকার। 21শে সেপ্টেম্বর তারা আংশিকভাবে কাজে ফেরেন। হাসপাতালে রোগীদের চরম ভোগান্তির সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরতেই ফের পূর্ণ কর্মবিরতির ডাক। বিচারের দীর্ঘসূত্রিতায় জুনিয়র ডাক্তাররা হতাশ। ভয়ের পরিবেশে তাঁরা সুরক্ষিত বোধ করছেন না। এই রকম আরও একগুচ্ছ অভিযোগ নিয়ে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারিখের পর তারিখ এলো, শুনানি পিছিয়ে গেল, সময় পিছিয়ে গেল, শুনানির দৈর্ঘ্য কমে গেল। বিচারের এই দীর্ঘসূত্রিতায় আমরা হতাশ এবং ক্ষুব্ধ। বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি। কি কি দাবি? জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি। দাবি 1, আরজিকর কাণ্ডে নির্যাতিতা দ্রুত ন্যায় বিচার। দাবি 2, অবিলম্বে স্বাস্থ্য সচিবের অপসারণ। দাবি 3, হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা বাড়াতে হবে। দাবি 4, সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে। দাবি 5, দ্রুত সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজে টাস্ক ফোর্স গঠন, সিসিটিভি অনকল রুম এবং বাথরুমের ব্যবস্থা। দাবি 6, হাসপাতালের খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে। দাবি 7, ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে। দাবি 8, হাসপাতালগুলিতে শূন্য পদ পূরণ করতে হবে। দাবি 9, থ্রেট কালচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ। দাবি 10, WMC এবং WBHRBর দুর্নীতির বিরুদ্ধে তদন্ত। জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি সিদ্ধান্ত এটা দুর্ভাগ্যজনক। যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন কাজে যোগ দিতে, তারপরে এই সিদ্ধান্ত ভাবা যায়নি। উৎসবের মরশুম, ওদিকে বন্যা, এই অবস্থায় আবার কর্মবিরতি, এটা কারা করছেন, কাদের পরামর্শে করছেন, কেন করছেন? মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া। উনি পারছেন না, পারবেনও না। এবং গোটা রাজ্য জুড়ে যে থ্রেট কালচার চলছে, সেই থ্রেট কালচারের কথা ডাক্তারবাবুরাও বলেছেন। তো আজকে আলাদা করে মেডিকেল সেক্টরে বা হেলথ সেক্টরে শুধু থ্রেট কালচার আছে তা তো নয়। আপনি পাড়ার গ্রামে গিয়ে বিজেপি করবেন, আপনাকে ধমকি খেতে হবে, চমকানি ধমকানি চলছে।
দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে, সমস্ত বিভাগেই কাজে ফিরতে হবে ডাক্তারদের। সামনেই পুজো, তার আগে ডাক্তারদের পূর্ণ কর্মবিরতিতে ফের চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা রোগী ও পরিজনদের। প্রশ্ন উঠছে, আরজিকরের ঘটনায় বিচার চেয়ে ডাক্তারদের আন্দোলনে সামিল হয়েছে সাধারণ মানুষও। তাহলে কেন সেই সাধারণ মানুষকেই বারবার ভোগান্তিতে ফেলা হচ্ছে? কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন দীপ্তাশ্ব যশ, সিপিআইএমের পক্ষ থেকে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি, রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম, রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত এবং তৃণমূলের প্রতিনিধিও কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন। আমি প্রথমে ডক্টর অরুণাভ সেনগুপ্তের কাছেই যাব। ডক্টর সেনগুপ্ত, যে সুরক্ষার দাবি, কর্মক্ষেত্রে সুরক্ষার অধিকারের কথা যে বলা হচ্ছে, যে দাবি দাওয়াগুলো বলা হচ্ছে, যে পরিকাঠামোগুলোর কথা বলা হচ্ছে, সেগুলোর সঙ্গে আমরা 200% একমত। কিন্তু সত্যি কি আপনার মনে হয় যে যেভাবে আবারও কর্মবিরতির পথে হাঁটলেন এই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, এটা সঙ্গত? শুনুন, আমার 69 সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আসবো অরুণাভ সেনগুপ্তর কাছে। তার আগে আমি একবার ফিরদৌসের কাছে আসি। ফিরদৌস, গতকালের শুনানি যদি আমরা শুনি তখন 1 to 1 কথা। হ্যাঁ বলুন প্লিজ, এক সেকেন্ড। হ্যাঁ ডক্টর সেনগুপ্ত বলুন প্লিজ। ডক্টর সেনগুপ্ত, আমি একটু আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আমি পরবর্তীকালে আপনার কাছে আসবো, সম্ভবত কোনো টেকনিক্যাল কারণে একটু কানেক্টিভিটির প্রবলেম হচ্ছে। আমি আসবো আপনার কাছে, সেই বিষয়টা সর্টেড হলেই আমি আসবো। আমি ফিরদৌস শামীমের কাছে আসি। ফিরদৌস, আমরা যেটা দেখলাম যে সুপ্রিম কোর্টে যখন নির্দিষ্টভাবে এই চিকিৎসকদের কাজে ফেরার ব্যাপারে বলা হলো, সঙ্গে সঙ্গে চিকিৎসকদের আইনজীবী তিনি বললেন যে হ্যাঁ ফিরেছে, এবং ওপিডি আইপিডি এই সমস্ত কিছুর প্রসঙ্গ ছাপিয়ে প্রধান বিচারপতি একটা কথাই বলে দিলেন যে সমস্ত কাজেই ফিরতে হবে। তারপর দীর্ঘ একটা জিবি মিটিং, প্রথমত তারপর জিবি, তারপর আলোচনার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তারপর কোনো কথাই হয় না। সেখানে দাঁড়িয়ে আবার পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত, এটা আদালত অবমাননা নয়? প্রথম কথা বলি, সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম বাট নট ইনফ্যালিবল। দ্বিতীয় বলি যে অনেকেই বিচার মানে ভাবছেন বিচার মানে 3 জন বিচারপতি আর কয়েকজন আইনজীবী, এটাই বিচার। এবং সুপ্রিম কোর্টে চলে গেছে মানে ওই সব কিছু শর্টেড আউট হয়ে যাবে। সুপ্রিম কোর্ট হচ্ছে সব কিছুর প্যানাসিয়া নয়। গণতন্ত্রের একটু বলতে দেবেন, না হলে বিষয়টা একটু অন্যরকম শোনাবে হয়তো বা। সুপ্রিম কোর্ট প্যানাসিয়া নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন এক্সিকিউটিভের রোল রয়েছে, লেজিসলেটরদের রোল রয়েছে, সেরকম জুডিশিয়ারিরও রোল রয়েছে। কিন্তু এই জুনিয়র চিকিৎসকরা তারা কি চাইছেন মূলত, আমি যেটুকু বুঝেছি এই 10 দফা দাবি পড়ে, তাতে বুঝেছি যে তারা এই যে অভয়ার বিচার চাইছেন এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট চাইছেন এবং তাদের সেফটি সিকিউরিটি নিয়ে তারা কনসার্ন। এই 3টে বিষয়ে, মানে আমি 10 দফা দাবিকে যদি আমি ক্যাটাগরাইজেশন করি তাহলে এই 3টে ক্যাটাগরিতে ফল ডাউন করে। এই 3টে ক্যাটাগরির মধ্যে আপনি যদি দেখেন এর মানে কমন জিনিস কি, সেটা হচ্ছে রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছা। তার কারণ হচ্ছে এখন তদন্ত কোন পর্যায়ে আছে, তদন্ত করছে তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই বর্তমানে, আগে কলকাতা পুলিশ করছিল, বর্তমানে সিবিআই। আচ্ছা, এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছেন বা সেফটি সিকিউরিটির কথা বলছেন, সেটা কি? রাজ্য ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। এই যে সিসিটিভি ইনস্টলেশন থেকে শুরু করে ডিউটি রুম তৈরি করা, এগুলো সম্পূর্ণভাবে রাজ্যের বিষয়। তাহলে যদি রাজ্যের যদি সদিচ্ছা না থাকে এবং তদন্তকারী সংস্থা যদি প্রফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি না থাকে বা তাদের যদি সদিচ্ছা না থাকে, তাহলে আপনি যতই রাস্তায় বসে থাকুন কিচ্ছু সম্ভব হবে না। আসলে পুরো বিষয়টি নির্ভর করছে রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছার উপরে। সুপ্রিম কোর্ট, আমি জাস্ট একটা কথা বলে শেষ করব, তারপরে নিশ্চিতভাবে আপনি প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের উত্তর দেব। সুপ্রিম কোর্ট অনেক দিন আগে এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অনেক দিন আগেই রাজ্য সরকারের আইনজীবী কি বলেছিলেন যে তারা সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেবেন। কিন্তু এর আগের দিন শুনানিতে কি শুনলাম? কোনো কাজটি 26%,
কোনো কাজটি 49% অথবা কোনো কাজই 50%-এর অধিক হয়নি। অর্থাৎ এখানেই প্রশ্ন উঠে আসছে যে আপনার প্রশাসনিক সদিচ্ছা রয়েছে প্রথম। দ্বিতীয়, এই যে মামলা চলাকালীনই আমরা দেখলাম সাগর দত্তে অ্যাটাক। আচ্ছা, আপনি যে কোনো দিন সাগর দত্তের ওই প্রিমিসেসে আপনার ক্যামেরা পাঠিয়ে দেবেন, সাগর দত্তের কি অবস্থা, ওখানে বিদ্যুতের কি অবস্থা, আলোর কি ব্যবস্থা, জলের কি ব্যবস্থা, সেফটি সিকিউরিটির কি ব্যবস্থা, তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে। আসলে যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে, প্রশাসনিক সদিচ্ছা না থাকে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নির্দেশের পর নির্দেশ দেবে এবং যদি সেই জন্যই বলছি গণতান্ত্রিক ব্যবস্থায় একদিকে যেমন এই প্রশাসনিক কার্যকলাপ চলবে, অপরদিকে এই যে গণতান্ত্রিক আন্দোলনের পথ এই জুনিয়র চিকিৎসকদের বের করতে হবে। এই দায় তাদেরও আছে যে এই যে পরিষেবা এবং তাদের যে ন্যায্য দাবি দেওয়া এর মধ্যবর্তী একটি পথ তাদের বের করতে হবে। এবং সেই দেখুন, জুনিয়র চিকিৎসক, এর আগেও আপনার স্টুডিওতেই আমি বলেছি, এই যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্র জুনিয়র চিকিৎসক নির্ভর নয়। কারণ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মানে একেবারে পিএইচসি থেকে শুরু করে পিএইচসি, বিপিএইচসি, আর এই যত রুরাল হাসপাতাল, সাব ডিভিশনাল হাসপাতাল হয়ে ডিস্ট্রিক্ট হাসপাতাল হয়ে মেডিকেল কলেজ, অর্থাৎ প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে সেকেন্ডারি এবং টারশারি লেভেল অফ হাসপাতাল যেখানে আছে, আপনি গলা উঁচু উঁচু করে বলবেন সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, তারপরে যদি বলেন যে শুধুমাত্র জুনিয়র চিকিৎসক নির্ভর স্বাস্থ্য ব্যবস্থা, তাহলে বলবো দেখুন, স্বাস্থ্য ব্যবস্থা যদি জুনিয়র চিকিৎসক নির্ভর হয়, শুধুমাত্রই জুনিয়র চিকিৎসক মানে কে? তারা হচ্ছে ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি, তারাই হচ্ছে বা পিডিটি, তারাই শুধুমাত্র জুনিয়র চিকিৎসক। সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় জুনিয়র চিকিৎসকদের ভূমিকা লেস দেন 5% থেকেও তার থেকেও কম, কিন্তু হ্যাঁ নিশ্চিতভাবে আছে, আমি অস্বীকার করি না। একদম যে আমি আমার কাজের প্রতি দায়বদ্ধ কিনা, আমি কাদের পণবন্দি করছি, এই শব্দটা খুব এক সেকেন্ড, এই শব্দটা খুব হার্শ, একদম এই শব্দটা খুব হার্শ। সেজন্য কিন্তু আজকে হার্শ শব্দটা বলতে হচ্ছে যে সাধারণ চিকিৎসা প্রার্থীদের পণবন্দি করা হচ্ছে। মোপের এবার একটা সলিউশনের জায়গায় আছে, কারণ হচ্ছে এবার একটা সলিউশনের জায়গা আছে। সেই জন্য আমি এদের কাছে আবেদন করতে পারি, আমি আমার জুনিয়র চিকিৎসক বন্ধুদের কাছে আবেদন করছি, আপনারা নিশ্চিতভাবে ভেবে দেখবেন একবার এই যে কোনো মধ্যবর্তী, কারণ আপনাদের দাবি দেওয়া পূরণ হয়নি এবং রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছা যদি না থাকে তাহলে কোনোভাবেই দাবি দেওয়া পূরণ হওয়া সম্ভব নয়। তাই আপনাদের বলছি একটা মধ্যপন্থা একটা অবলম্বন করুন এবং যাতে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে। মাথায় রাখবেন, ওই যে বললাম সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম বাট নট ইনফেলেবল, মনে রাখবেন এই সুপ্রিম কোর্ট থাকা সত্ত্বেও ভারতবর্ষে কিন্তু ইমার্জেন্সি ইম্পোজ হয়েছিল। ফলে আপনারা শুধুমাত্র জুডিশিয়ারি আছে মানে সবকিছু পেয়ে যাবেন, হাতে গরম নাও পেতে পারেন। ফলে 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 না সেজন্যই বলছি, সেই জন্য গণতান্ত্রিক এই যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনারা পেশার গ্রুপ হিসেবে এই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যান, কিন্তু আমি বলবো একটা মধ্যবর্তী পন্থা। আমি আসবো ডক্টর অরুণাভ সেনগুপ্তর কাছে যাব। ডক্টর সেনগুপ্ত, আমরা সবাই তাকিয়ে রয়েছি বিচারের জন্য, সবাই সেখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের একাংশ তারা কি ভাবছেন যে সুপ্রিম কোর্টে বিষয়টা গেলে, যে মুহূর্তে প্রধান বিচারপতির বেঞ্চে এই বিষয়টা যাবে, সঙ্গে সঙ্গে তাকে কিছু ইনফরমেশন দেওয়া হবে এবং তিনি বলবেন হ্যাঁ এর ফাঁসি হয়ে গেল, ওর ফাঁসি দিয়ে দাও, ওকে অপসারণ করে দাও, ওর বিচারই তো হবে না সুপ্রিম কোর্টে। আজকে তারা বলছেন যে বিচারের দীর্ঘসূত্রিতা বলে তারা পূর্ণ কর্মবিরতি। কি এক্সপেক্ট করছিলেন? একদিনে বিচার হয়ে যাবে, দুদিনে বিচার হয়ে যাবে? সাধারণ চিকিৎসা প্রার্থী তাদের বঞ্চিত করা হচ্ছে। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছেন আমার কথা এখন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? এখন পাচ্ছি। আমি একটা কথা বলি, হ্যাঁ পাচ্ছি, আপনি পাচ্ছেন? হ্যাঁ, আমি বলছি আজকে আমি এসএসকেএমে আছি, আজকে জুনিয়র ডাক্তারদের আমি বিনীত অনুরোধ করে বললাম এই সিজ ওয়ার্ক ইজ নট দ্য সলিউশন অফ ইউর ডিমান্ড। আন্দোলন হবে, কাজ করো, যেদিন তোমাদের ছুটি থাকবে তোমরা। ডক্টর সেনগুপ্তের সঙ্গে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আবারও ডক্টর সেনগুপ্তের কাছে যাব। যেটা বুঝতে পারছি উনি বলছেন, হাত জোর করে অনুরোধ জানাচ্ছেন একজন চিকিৎসক, কারণ এই নিয়ে কিছু বলতে গেলেই সবাই বলছেন যে চিকিৎসকদের এই মুহূর্তের
যে ভাবনা সেটা আমরা বুঝতে পারছি না, যারা অচিকিৎসক মানুষজন আছি। চিকিৎসক তিনি হাত জোর করে বলছেন সিজ ওয়ার্ক ইজ নট দ্য সলিউশন। আমি দীপ্তাশ্বর কাছে আসবো। দীপ্তাশ্ব, ডেফিনেটলি সরকারকে, প্রশাসনকে প্রশ্নের জবাবদিহি করতে হবে। যারা এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা যাদের মদতে থ্রেট কালচার চলে আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু একের পর এক বাহানা, এখন নতুন 10 দফা দাবি, তাই নিয়ে অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি অ্যাকসেপ্টেবল? মৌপেদি, আমার কথা শোনা যাচ্ছে কি হ্যাঁ, স্পষ্ট। পরিষ্কারভাবে? হ্যাঁ, বলছি দেখুন, এখানে যেটা মনে হচ্ছে, যেটা শামীম দাও বলার চেষ্টা করলেন, যে মানে দুপক্ষকেই এখানে একটা পদক্ষেপ নিতে হবে এবং দুপক্ষকেই কিছু এগোতে হবে, কিছু ছাড়তে হবে। কারণ আমরা যদি বিচার মানে যদি সুপ্রিম কোর্টের কথা বলা হয়, সেখানে আমরা যদি এক্সপেক্ট করি যে একদিনেই বিচার শেষ হয়ে যাবে, সেটাও যেমন কোনো বাস্তবসম্মত ধারণা নয়। কিন্তু তারপরেও স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে এতগুলো অভিযোগ থাকা সত্ত্বেও তারপরেও জোর করে এবং নিজের জেদ বজায় রাখার জন্য তাকে স্বপদে বহাল রাখা, এটাও বোধহয় আমার মনে হয় না কোনো সদিচ্ছার লক্ষণ। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে জুনিয়র চিকিৎসকরা এই চিকিৎসা ব্যবস্থার একটা ব্যাকবোন। দেখুন, আমরা জানি যে বাম আমলে চিকিৎসা ব্যবস্থা আমাদের পশ্চিমবাংলার প্রায় ভেঙে দেওয়া হয়েছিল বা পুরোটাই ভেঙে দেওয়া হয়েছিল, এবং সেটা প্রমাণ পাই আমরা যে পরিমাণ রোগী প্রত্যেক বছর পশ্চিমবাংলা থেকে ভেলোর বা ব্যাঙ্গালোরে যান চিকিৎসা করাতে। কিন্তু আমার প্রশ্ন যে গত 13 বছরে কেন প্রাইমারি চিকিৎসা ব্যবস্থা বা প্রাইমারি হেলথ সেন্টার, জেলা হসপিটাল, জেলায় জেলায় সুপার স্পেশালিটি হসপিটাল আছে, সেগুলোর কেন সেই পরিকাঠামো তৈরি করা গেল না? আমি সম্পূর্ণ সহমত তোমার সঙ্গে। দীপ্তাশ্ব, আমার প্রশ্নটা হচ্ছে, এক সেকেন্ড আমাকে একটু বলতে দাও, কোন পাইলট বা ক্রু যারা, তারা নিশ্চয়ই মাঝ আকাশে যদি দেখেন যে ফ্লাইটের কোনো প্রবলেম হয়েছে, তারা সেখানে চালানো বন্ধ করে দেন না। আমরা জানি চিকিৎসা পরিষেবা এমন একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে চালাতে চালাতেই তার মধ্যের যে রোগগুলো সেগুলো নির্মূল করতে হবে। এবং কাদের পণবন্দি করা হচ্ছে? তারা কেউ কেটা নন, তারা কেউ প্রভাবশালী নন, তারা কেউ থ্রেট কালচারের ধারক বাহক নন, তারা একদম সাধারণ প্রান্তিক মানুষ। মৌপিয়াদি, আমি একদম সমাধানের কথাতেই আসছি। দেখুন তো, এই জায়গাগুলো রাজ্য সরকারকেও জবাবদিহি করতে হবে যে কেন। মৌপিয়াদি, 1 মিনিট আমাকে একটু শেষ করতে দিন। মানে আমি তো জুনিয়র ডাক্তারদের মুখপাত্র নই, আমি বিজেপির মুখপাত্র, তো আমাকে আমার কথাটা একটু শেষ করতে দিন। হ্যাঁ, তো এখানে সেই জায়গায় যেমন রাজ্য সরকারকেও সেটা জবাবদিহি করতে হবে, তেমনি দেখুন এই যে সাগর দত্তের কথা আপনি বললেন, সাগর দত্তের নিরাপত্তা ব্যবস্থা যে একটা কনসার্ন, এটা আজকের নয়, এটা বরাবরই। 2022 সালে আমাদের কামারহাটি এলাকার বিজেপির পক্ষ থেকে কামারহাটির 3টে থানাতেই ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল সাগর দত্তের নিরাপত্তা ব্যবস্থা নিতে আর্জি জানিয়ে। তার কোনো পদক্ষেপ হয়নি। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে কোন পক্ষ, দুপক্ষই যদি জেদ ধরে বসে থাকে, তাহলে ভুগছে কারা? সমাজের একদম দরিদ্রতম মানুষগুলো, যারা ওই সরকারি হসপিটালে যায়। আমি আপনি কিন্তু মৌপিয়াদি, আমরা সাধারণত বা সচরাচর সরকারি হসপিটালে যাই না, তো তাদের মুখের দিকে তাকিয়ে এখানে দুপক্ষকেই জেদ ছাড়তে হবে। আপনি যে বললেন না যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে পণবন্দি করে ফেলা, আমরা তো দেখেছি এর আগে SSKM হসপিটালে কাকুকে শিশুদের জন্য নির্ধারিত ICU বেডে শুইয়ে রাখা হয়েছে তদন্ত এড়াতে। পণবন্দিত স্বাস্থ্য ব্যবস্থাকে তখনও করা হয়েছে, তখন তো ডাক্তারবাবুরা কেউ গিয়ে হাত জোর করে কাকুকে বলেননি যে ছেড়ে দিন। এবার দেখুন, শিরদাঁড়ার সমস্যা হচ্ছে মৌপিয়াদি, শিরদাঁড়ার সমস্যা হচ্ছে এখন শিরদাঁড়া দেখা গেলেই তাকে পুলিশ ডাকছে, আর না হলে সেই শিরদাঁড়া চাপা দিয়ে দিতে হচ্ছে। রাজ্যে শিরদাঁড়ার খুব আকাল, রাজ্যে যেমন বালি কয়লার আকাল বলে তৃণমূল কংগ্রেস যেখানে বালি কয়লা দেখে সেখানেই খাবলা মারে, তেমনি এখন শিরদাঁড়া দেখলেই, যেহেতু তৃণমূল কংগ্রেসের কাছে সেটা নেই, পুজো প্যান্ডেলে হোক বা ডাক্তারদের কাছে হোক বা সাধারণ মানুষের হোক, যেখানেই শিরদাঁড়া দেখা যাচ্ছে তারা সেখানে সেটা খাবলা মেরে নিজেদের কাছে নিয়ে নিচ্ছে। যোগ দিয়েছেন প্রদীপ্ত মুখার্জি, আমি আসবো। আশুতোষ, খুব সংক্ষেপে তোমার মত নিয়ে আমি এটা ব্রেকে যাব। দেখো, প্রথমে বলি যে আরজি করের বিচার ব্যবস্থা এবং মানে
পানিশমেন্ট যেটা বারবার করে সবাই বলছে, সেটা যাতে লাড্ডুতে পরিণত না হয়। ডাক্তার, নাগরিক, সমাজে প্রত্যেকটা মানুষ রাস্তায় নামছে, মিছিল করছেন। এখন দেখো, একটা জিনিস বুঝতে হবে যে কি ফুলফিল করা হয়েছে, কি ডিমান্ড মানা হয়েছে, সেগুলো দেখা যাচ্ছে যে খুবই নড়বড়ে অবস্থা। সুপ্রিম কোর্টও তাই বলছে। এবং সবথেকে আশ্চর্য লাগছে, আমাদের খুব পরিষ্কার বক্তব্য এখানে, শুভঙ্কর সরকার আমাদের সভাপতি আজকে মিছিলেও হেঁটেছেন, আমরা একই কথা বলছি যে এই আন্দোলনকে আমরা সমর্থন করি, পূর্ণ সমর্থন করি, কিন্তু হ্যাঁ, ডাক্তারদের বিবেকের কাছে আমরা বলতে চাই যে পরিষেবা, সেই পরিষেবাটাও তাদেরকে দেখা উচিত বলে আমরা মনে করি। এবং আমাদের খুব পরিষ্কার বক্তব্য, ডাক্তারদের এই আন্দোলনের জন্যেই আজকে যে কালো দিক, এই স্বাস্থ্য ব্যবস্থার কালো দিক মানুষের কাছে পৌঁছেছে। জাল ওষুধ, সমস্ত কিছু জাল হচ্ছে একটা সরকারি হাসপাতালে, ডাক্তাররাই তো আক্রান্ত, ডাক্তারদের সিকিউরিটি নেই। সাগর দত্তে তাদের ডাক্তারকে মারলো, তারপর সিকিউরিটি বাড়লো। প্রশাসন কেন হতাশ, কেন চুপ করে বসে আছেন, এটাই তো আমরা বুঝতে পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রী তো আগেই এটা নিয়ে আলোচনা করা উচিত। এবং কেন বারবার করে সেই ডাক্তারদের সিকিউরিটি ফেস করতে হচ্ছে, এরকম সিকিউরিটি লস, যেটা আমরা বারবার করে বলছি। এক তো আপনার সমস্ত যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে করাপশনের ভেতরে ফেলে দেওয়ার যে চেষ্টা, এটাও তো আটকাতে হবে। এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেটাই আটকানোর জন্য লড়াই করছেন, জাস্টিসের জন্য লড়াই করছেন। ছোট্ট একটা বিরতির পর আমি প্রদীপ্ত এবং পার্থদার কাছে আসবো। ছোট্ট বিরতি নিচ্ছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। এবার এরই মধ্যে আমরা দেখেছিলাম যে বিতর্ক দানা বেঁধেছিল, ময়না তদন্ত তাতে সন্তুষ্ট এমন স্বাক্ষর করেছিলেন জুনিয়র ডাক্তারদের কেউ। সেই নিয়ে কি বলছেন এই জুনিয়র ডাক্তাররা আজকে প্রেস কনফারেন্সে, সেটা একবার দেখুন। তারা স্বাক্ষর করছেন, কিন্তু সেই স্বাক্ষরের দায় নাকি নেবেন না। দেখুন। ময়নাতদন্তের পর ডাক্তারদের সই করা একটি কাগজ সামনে আসতেই জল্পনা তৈরি হয়েছিল। ময়নাতদন্তের প্রক্রিয়ায় তাঁরা খুশি এই মর্মে ওই কাগজটিতে 5 জুনিয়র ডাক্তারের সই দেখতে পাওয়া যায়। যে 5 চিকিৎসকের নাম ওই কাগজে উঠে আসে তাঁরা হলেন তিতাস পাল, নমিতা সাহা, রিয়া বেরা, রমা বেরা, মোনালিসা ঘড়াই। বিষয়টি সামনে আসতেই ডাক্তারদের দাবি নিয়ে প্রশ্ন উঠতে থাকে। প্রশ্ন ওঠে, কাগজে সন্তুষ্টি প্রকাশের কথা লিখলেও স্বীকার করলেন না কেন? যদি সন্তুষ্টিই থাকে তাহলে ময়নাতদন্ত নিয়ে এত বিভ্রান্তি কিসের? ময়নাতদন্ত নিয়ে এত প্রশ্নই বা তুলছেন কেন জুনিয়র ডাক্তাররা? পূর্ণ কর্মবিরতি ঘোষণার সময় সিবিআই এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন জুনিয়র ডাক্তারদের। স্বভাবতই ফের তাঁদের একই প্রশ্নের মুখোমুখি হতে হয়। তাতে তাঁরা জানান, ময়নাতদন্তের সময় যারা উপস্থিত ছিলেন তাঁরা কেউই ফরেনসিক বিশেষজ্ঞ ছিলেন না। ফলে ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়েই তাঁরা তাঁদের সন্তুষ্টি জানিয়েছেন। রিপোর্ট নিয়ে কোনো মতই তাঁরা দিতে পারবেন না, কারণ রিপোর্ট পুলিশের কাছে চেয়েও তাঁরা পাননি। আমাদের দিক থেকে যে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা ফরেনসিক এক্সপার্ট নয়, তাহলে আমরা ফরেনসিক বিশেষজ্ঞ যে চুল চেরা কোন জায়গাটা হওয়া উচিত এই জায়গায় আমরা চাইনি। যে ফরেনসিক টিম তৈরি হয়েছিল আমরা চেয়েছিলাম তারাও স্বচ্ছতার সাথে এই কাজটা করুক। তাহলে আমাদের দিক থেকে শুধুমাত্র যাতে স্বচ্ছ প্রক্রিয়াতে একটা কাজ হতে পারে সুষ্ঠুভাবে, সেইটুকুই আমাদের দেখার জায়গা ছিল এবং আমাদের দিক থেকে ডিমান্ড ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম পরবর্তীকালে এই জায়গাটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, এবং যে কথাটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সুস্পষ্টভাবে, পরের দিন ওইখানে একটা খসড়া রিপোর্ট তৈরি হয় এবং পরের দিন সকাল 10টার সময় পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার কথা ওই টিম জানায়। আমাদের যারা ওখানে ছাত্রছাত্রীরা ছিলেন, তাহলে তাদের দিক থেকে 10টার সময় যখন আমরা পেলাম না, তখন আমরাই জুনিয়র ডাক্তাররাই এই দাবি তুলেছিলাম যে পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে দেখানো হোক। সেই ডিমান্ডটা দাবিও আমরা রেখেছিলাম। তাহলে আমরা পোস্টমর্টম রিপোর্ট নিয়ে কোনো গড়িমসি চাইনি। পোস্টমর্টম রিপোর্টের ভিতরে রিপোর্ট কি ছিল তা আমরা জানতাম না। বিষয়টি নিয়ে জুনিয়র ডাক্তারদের তীব্র সমালোচনা করেছে তৃণমূল। ওনারা বলছেন যে সই ছিল, কিন্তু ময়না তদন্তে স্বচ্ছতা অস্বচ্ছতার দায়িত্ব আমাদের নয়। মানে ফাজলামি হচ্ছে এটা। আপনাদের প্রতিনিধি ডক্টর তিতাস পাল, ডক্টর রিয়া বেরা, ডক্টর রমা বেরা, যাদেরকে আপনারা কমিটিতে রেখেছেন, আপনাদের প্রতিনিধি হিসেবে পোস্টমর্টমের সময় উপস্থিত ছিল, ভিডিওগ্রাফি হয়েছে, ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল, অটোপসি হয়েছে, আপনারা লিখিতভাবে জানিয়েছেন যে এই পদ্ধতিতে ওনারা সন্তুষ্ট। তো যদি এই পদ্ধতিতে ওনারা সন্তুষ্ট হন, তাহলে ময়নাতদন্তের স্বচ্ছতা অস্বচ্ছতার দায়িত্ব নেব না। এখন নাটক হচ্ছে এগুলো। যদিও আগেই কলকাতা টিভির সঙ্গে কথা বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক। তিনি বলেন, তাঁদের সামনে থেকে নমুনা নিয়ে যাওয়া হয়, কিন্তু তারপর সেগুলো কি করা হয় জানেন না। ল্যাবরেটরিতে কি হয় তা জানেন না। কিভাবে কোথায় ময়না তদন্ত হবে তা পরিচালনা করেন সন্দীপ ঘোষ ও তার বাহিনী। 5 জনকে সাক্ষী হিসেবে থাকতে হবে বলা হয়। ঘটনাচক্রে সাক্ষী হিসেবে ছিলেন
প্রক্রিয়া মেনেই ময়না তদন্ত হয়। ঘটনা এতদূর গড়াবে বুঝতে পারেননি। অপূর্ব বিশ্বাস সই করতে বলেন, সাধারণ ময়না তদন্ত ভেবে সই করেছি। ময়না তদন্তের সময় কোনো তথ্য লোপাট হয়নি। নমুনা গবেষণাগারে নিয়ে গিয়ে তথ্য লোপাট হয়েছে কিনা জানা নেই। ময়না তদন্ত নিয়ে এই জলঘোলার মধ্যে ফের পূর্ণ কর্মবিরতি চিকিৎসকদের। পুজোর মুখে রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় জট বাঁধায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। কলকাতা টিভি। আমি আবারও একবার চেষ্টা করব ডক্টর অরুণাভ সেনগুপ্তর কাছে যেতে। ডক্টর সেনগুপ্ত, প্লিজ। বলুন। আপনি যেটা বলছিলেন ডক্টর সেনগুপ্ত, এই সিজ ওয়াক নিয়ে আপনি যেটা বলছিলেন, প্লিজ বলুন। হ্যালো, হচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, কি নিয়ে? সিজ ওয়াক নিয়ে আপনি যেটা বলছিলেন, আমি আপনাকে টেকনিক্যাল কারণে আপনাকে কোনটা থামতে। নিয়ে বলবো? সিজ ওয়াক, কর্মবিরতি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। আমি বলছি, হ্যাঁ আমি বলছি এই সময় কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের একটা খুব বাজে সিদ্ধান্ত। এবং বলুন, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি বলতে থাকুন। আমি হাত জোড় করে আজকে এসএসকেমে বলেছি, তোমরা মেন ফোকাস হচ্ছে, আমার মেন ফোকাস হচ্ছে অবয়া মৃত্যু। আমি 2082 সালে ন্যাশনাল মেডিকেল কলেজে আমি চেষ্টা করেছিলাম যে আমাকে কলার ধরে নিয়ে যায়, একটা কই মাছ গলায় ঢোকে, তখন সিস্টার নেমে সব জুনিয়র ডাক্তারকে ডাকে বেদম মার মেরে ওদের ধরে ফেলেছি। কিন্তু আমরা কোনোদিন স্ট্রাইক করিনি। এদের মেইন টার্গেট থাকা উচিত অবয়ার মৃত্যু কিন্তু তার সাথে ওরা 10 দাবি, 15 দাবি, 20 দাবি ঢুকিয়ে দিচ্ছে। কাজেই মানুষের কাছে ওদের কবে কোনটা সাকসেসফুল হবে, যখন দেখবো পেশেন্টরা ওদের সাপোর্ট করছে তখনই ওদের আন্দোলন সাকসেসফুল, নাহলে ওদের আন্দোলন সাকসেসফুল হতে পারে না। পেশেন্ট যদি ওদের আন্দোলনকে সাপোর্ট করে তবেই তাদের আন্দোলন সাকসেসফুল, যেটা পেশেন্টরা করছে না। আমরা দ্য প্রফেসর অ্যাজ প্রফেসর ডে অ্যান্ড নাইট কাজ করে যাচ্ছি। আমাদের প্রফেসরও নাইট ডিউটি দিচ্ছে, ইভিনিং ডিউটি দিচ্ছে, তার সাথে 12 থেকে 14টা অপারেশন করছি পার ডে। কাজেই জুনিয়র ডাক্তাররা ক্ষতি কি হচ্ছে, তারা যারা সার্জারিতে আছে তারা যদি 15-20 দিন অপারেশন না করে তাদের হাত নষ্ট হয়ে যায়। যারা নন ক্লিনিক্যাল সাবজেক্ট সেখানে তারা না করলে মুখস্থ করলে করবে, কিন্তু ক্লিনিক্যাল সার্জিক্যাল কাজ যদি তারা অফ করে তাহলে তাদের পুরো ভবিষ্যৎ তাদের নষ্ট। পাস করার পরে গিয়ে অপারেশন করতে পারছে না। সেটা খুব, যেদিন পেশেন্ট ওদের সাপোর্ট করবে সেদিনই ওদের এই আন্দোলনটা সাকসেসফুল। আদারওয়াইজ এই আন্দোলনটা অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা বললেন ডক্টর সেনগুপ্ত। যেমন তিনি আবেদন জানালেন হাত জোড় করে সিজ ওয়ার্ক বন্ধ করতে, একই সঙ্গে তিনি বলছেন যে যারা এর মধ্যে সার্জন আছেন তারা যদি দিন 15 এই কাজটা হাতে কলমে না করেন তাহলে তারা ভুলে যান। অর্থাৎ এই যে লাগাতার কর্মবিরতি, সেটা আখেরে তাদেরও বিরুদ্ধে যাবে। তার কাছে যখন কোনো রোগী যাবেন তিনি সেই সময় সার্জারিটা হয়তো ঠিক মতো করতে পারছেন না। অত্যন্ত আশঙ্কার কথা। এটা শুনে তো আমাদেরও একটু সতর্ক হতে হলো যে যারা এই আন্দোলনে আছেন পরবর্তীকালে কোনো প্রয়োজন না হোক কিন্তু সেখানে সার্জারি আদৌ কেউ করাবেন কিনা। আমি একটু পার্থদার কাছে আসি। পার্থদা, পূর্ণ কর্মবিরতির এই বাহানা কি আর দরকার ছিল? এখন 10 দফা দাবি নতুন করে আন্দোলন করা যায় না। সমস্ত সমাজের সব স্তরের মানুষ যদি নিজের নিজের কাজ করে প্রতিবাদ করতে পারেন, জুনিয়র ডাক্তাররা পারছেন না, তারা রিলে করে তো করতে পারতেন। এটা আমি বলছি যে এটা ঠিক কথাই যে
আমাদের মতো সরকার পোষিত ব্যবস্থায় গরিব মানুষের বেশিরভাগ আমাদের এই ধরনের সরকার হাসপাতালের উপর নির্ভরশীল। ফলে সেটা যদি কোনো কারণে ডাক্তারদের ধর্মঘট বা কর্মবিরতির কারণে বন্ধ হয়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে সমাজের প্রান্তিক মানুষ। কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে এই হাসপাতালগুলো সচল রাখার প্রাথমিক দায় হচ্ছে যে রাজ্যের সরকার, এবং যেটা আপনারা দেখেন যে অপারেশনাল হিসেবে আমাদের ডাক্তাররা একটা বড় ভূমিকা পালন করেন। আমি সেখানে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার এই তফাৎটার মধ্যে যাচ্ছি না, কিন্তু মৌপিয়া একটা কথা ঠিক, আপনিও ছোটবেলায় পড়েছেন নিউটনস ল অফ মোশন, গতিসূত্রে, যে প্রত্যেকটি ক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ফলে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী গত 35-40 দিনের আন্দোলনের পর এই ছেলে মেয়েগুলোর সাথে বসে যে সমাধান সূত্রে আসলেন, আমি যা বুঝেছিলাম তাতে এইটুকু পরিষ্কার ছিল যে এরা নিজের নিজের কর্মক্ষেত্রে যাবে, যাওয়ার পর ভদ্রলোকের মতো ডাক্তাররা ঠিক যেভাবে রোগী দেখে সেই কাজটাই তারা করতে পারবে। কিন্তু যদি ভাবুন যে আরজি করের 40 দিন মুভমেন্টের পরও যে এই ঘটনা আবার সাগর দত্তে ঘটে, আবার ন্যাশনালে ঘটে, আবার মুর্শিদাবাদে ঘটে, তাহলে এই প্রতিবাদ কি সঙ্গত নয়? যে সেখানে দাঁড়িয়ে যে তারা বলবেন যে আমরা যদি কাজ করতে গিয়ে যদি এই ভিক্টিমাইজড হই, আমরা যদি এই 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 বেয়াদবির শিকার হই, তাহলে সেখানে দাঁড়িয়ে তো তাদের প্রতিবাদ করাটা হক। এবং এবার আপনি প্রশ্ন করতে পারবেন প্রতিবাদ মানে কি কর্মবিরতি? প্রতিবাদ মানে এক্স্যাক্টলি প্রতিবাদ মানে কি কর্মবিরতি? এক দুই হচ্ছে পার্থতা। আমার এখানে খুব স্পষ্ট বক্তব্য রয়েছে। আপনি যেটা বলেন নিউটনের থার্ড ল, সেখানে হচ্ছে যে ঠিকই যদি আপনি বলেন আপনি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ডিজার্ভ করেন কি ডিজার্ভ করেন না এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, ডেফিনেটলি তার ভ্যালিড গ্রাউন্ড রয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে না মাঝখানে রাজার মাঝখানে কিছু উলুখাগড়া আছে। আসলে সাফারটা করতে হচ্ছে সেই উলুখাগড়াদের, এবং সোশ্যাল মিডিয়ায় কিছু বিপ্লবীর হুজুগে আমরা আসলে ওই প্রান্তিক মানুষগুলোর শটটা শুনতে পাচ্ছি না, তাই আমরা মনে করছি আরো বেশি গ্লোরিফাই করছি এই কর্মবিরতিকে। কিন্তু আমাদের বুঝতে হবে উলুখাগড়া হচ্ছে সাধারণ চিকিৎসা প্রার্থী মানুষ। ট্রু 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 মৌপিয়া, আমি এই কারণেই বলছিলাম যে আসলে যদি বলেন যে এই যে আমাদের হচ্ছে যে ডাক্তারদের যে আন্দোলন, তার যে প্রতিবাদ, এই প্রতিবাদের যদি সঙ্গত কারণ আপনি মনে করেন, অন্তত আমি বলবো যে পোস্ট আরজিকর ঘটনাটার পর যা হলো, সাগর দত্ত থেকে শুরু হলো আবার যেভাবে, সেখানে দাঁড়িয়ে সরকারেরই প্রথম কাজ ছিল যে এই আলোচনা ইনিশিয়েট করা, যাতে এই আন্দোলন আর নতুন করে জটিলতা তৈরি না করে। আপনি দেখুন যে হেলথ সেক্রেটারি যার অ্যাকসেপ্টেন্স কলানিতে, তাকে দিয়ে পাঠাচ্ছেন আরজিকরের ঘটনায় ছেলে মেয়েদের সাথে কথা বলতে। ইজ ইট পসিবল? আমি বলছি মুখ্যমন্ত্রী কতগুলো প্রতীকী পদক্ষেপ নিয়েছিলেন যে এই আন্দোলনটা থেকে যাতে বেরিয়ে আসতে পারে। আমি বলছি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কালকে হিয়ারিং আপনি রেফার করছিলেন, মৌপি আপনি বলুন যে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে 24 ঘন্টায় আরজিকরের সেমিনার রুম ভেঙে দেওয়া যায়, আর সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে 24 দিনেও হাসপাতালের পরিকাঠামো কিছু তৈরি করা যায় না। হাইয়েস্ট ডেভেলপমেন্ট ইজ 25% to 30%, এর বাইরে কিছু হচ্ছে না। এবং আপনি যদি বলেন যে থ্রেট কালচার, মুখ্যমন্ত্রী বলছেন এক কথা, আর আপনি যদি বলেন মুর্শিদাবাদের বিধায়ক, ওখানে হচ্ছে উনি বলছেন যে আমাকে 40 মিনিট সময় দিন আন্দোলন সাহায্য করতে কি করে দেখে দেবো। কল্যাণ ব্যানার্জি বলছেন তিনি পাল্টা থ্রেট দিচ্ছেন, এরা ডাক্তার, এদেরকে সাহায্য করতে সময় লাগে না। তাহলে আপনি বলছি যে সরকার কোনো একটা অবস্থান নেই, সরকার কোনো একটা অবস্থান নিতে হবে। হয় কল্যাণ ব্যানার্জির ভূমিকাটাকে আপনাকে অগ্রাহ্য করতে হবে, হুমায়ুন কবিরকে সতর্ক করতে হবে, কিন্তু একসাথে আপনি বলতে পারেন না আমি ডাক্তারদের প্রতি শ্রদ্ধাশীল, তাদের প্রতি সহানুভূতিশীল, তারা কাজে ফিরো, তাদেরকে ছড়ি দিয়ে তাদেরকে আপনি ডান্ডার উপরে রাখতে চাইছেন। ফলে দিস ক্যানট হ্যাপেন। একটা বেরোতে হবে। না, পার্থদা যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলেন ব্যাপারটা সেরকম নয়, সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আসলে মুশকিল হচ্ছে যে বহরমপুরের লোকের কথা বললেন তার বিরুদ্ধে এফআইআর নন ভেলেবল রাজ্য সরকারই করেছে, ফলে রাজ্য সরকারের স্ট্যান্স ওখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা যারা মুখপাত্র আছি, যারা ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন, তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি বা বলবো। মুশকিলটা হচ্ছে থ্রেট কালচারের একটা নবরূপ দেখছি কিনা আমি জানি না। একটা দেখেছিলাম 1983 সালে, 3 বার মাইনে বাড়িয়েছি, চা খাওয়ালাম, চলে যাও, তোমাদের দাবি দেখবো ঠিক হচ্ছে কি হচ্ছে না, আগে কাজে ফেরো। তারপরে আমরা দেখেছি কিভাবে পিছনে লাঠি মেরে লাল করে দেওয়া যায়। আসলে লালের সময় তো একরকম হয়, অনিতা দেওয়ান নিয়ে কথা হয় না। আজকেই চন্দন সেনের ব্যাপারটা এসছে গতকাল যখন ওই সুপ্রিম কোর্টের হিয়ারিং চলছিল। ফলে থ্রেট কালচারের জায়গাটা একটা নতুন আবরণ চলে আসছে, যেখানে ব্ল্যাকমেলিং পলিটিক্স হচ্ছে কিনা আমার জানা নেই,
কিন্তু আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। ৭৫০০ জন ডাক্তার রয়েছেন, জুনিয়র ডাক্তার। যে ৭৫০০ জনের মধ্যে যদি একদিনে ৩০০০ ডাক্তার দেখেন আর একজন যদি ৮০ জন ৯০ জন করে দেখেন, তাহলেও এক মাসে ৮,১০,০০০ রোগীকে দেখতে হয়। ৮,১০,০০০ রোগীকে কি একই সঙ্গে সিনিয়র ডাক্তাররা দেখতে পারবেন? তারা যেভাবে ডবল অপারেশন করছেন বা যেভাবে এইমাত্র সিনিয়র ডাক্তার বললেন যে তাদের ওপর কি লোডটা পড়ছে, ফলে কোথাও গিয়ে ব্ল্যাকমেল পলিটিক্সটা প্রমোট হচ্ছে কিনা আমি জানি না। কোথাও গিয়ে এক পক্ষ বলছে যে না, আমরা যারা হাতরাস উন্নয়ন করে তাদের সঙ্গে থাকবো না, কিন্তু চন্দন সেন যারা করে তাদের সঙ্গে থাকতে পারি, যারা বিশ্বাস বাবু করেন তাদের সঙ্গে থাকতে পারি, যারা 1983 সাল করতে পারে তাদের সঙ্গে থাকতে পারি। ফলে একদল আসতে বলে গো ব্যাক, আর একদল ওই মঞ্চ থেকে বলে অমুক দেই। আরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আছে তাহলে সেই অভিযোগটা তো প্রমাণ করার আরো অনেক জায়গা আছে। আমরা যখন স্বাস্থ্য ভবনের সামনে যখন আমরা ধর্ণা দেখেছি, সেই সময় ওখানের যে বিজেপি পার্টি অফিস, সেই পার্টি অফিসে একাধিক প্রয়োজনে, যেগুলো খুব স্বাভাবিক, যেগুলো প্রাকৃতিক নিয়মেই ওয়াশরুমের প্রয়োজন বা কিছুতে, সেই বিজেপি পার্টি অফিস ব্যবহার করা, অথচ একই সঙ্গে আবার বিজেপি হাইজ্যাক করে নিতে চাইছে এই আন্দোলন। এরকম অভিযোগে কখনো বিরোধী দলনেতা তাকে নিশানা করা, কখনো অগ্নিমিত্রা পলকে গো ব্যাক বলা, এমনকি ওই পার্টি অফিসেও একাধিক নেতা তাদের ছবির তলায় বিভিন্ন বিষয় লিখে আসা, এগুলো তো একই রকম ভাবে চলেছে। তো দেখুন, মানে একটা জিনিস বলি, প্রথমে এইটার উত্তরে আসবো, তার আগে একটা কথা বলি যে কোনো যুদ্ধে ওই যে বললেন না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। যেরকমভাবে আমরা দেখি, যেমন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে নিতে দেওয়া হয় না, ঠিক একইভাবে দেখুন আজকে যে তথ্যটা পরিসংখ্যানটা তৃণমূলের মুখপাত্র প্রদীপ্তবাবু দিলেন, যে একজন জুনিয়র ডাক্তার রোজ ৮০-৯০টা ডাক্তার রুগী দেখে। আমার প্রশ্ন, তাহলে রুগী দেখাটাও কি ভালোভাবে হয়? একটা জিনিস এখানে মেনে নিতে হবে যে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ। একদিকে হুমায়ুন কবির এদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তারপরের পদক্ষেপ কি? তারা অ্যারেস্ট হয়েছে। তারা একদিকে বাইরে ঘুরে বেড়াবে এবং তারা থ্রেট দেবে, আর অপরদিকে আপনারা সদিচ্ছার খোঁজ করবেন, দুটো একসাথে হতে পারে না। আর আরো একটা জিনিস আমি বলি, এটা আমার একদমই ব্যক্তিগত মতামত, একদমই ব্যক্তিগত মতামত, বিজেপির মুখপাত্র হিসেবে না। দিলীপ ঘোষ যখন বলছে একটু শেষ করে, প্রদীপ্তবাবু অনলাইনে আছি তো, এক সেকেন্ড, যে আমার যেটা একটা জিনিস মনে হয়েছে যে তৃণমূল এই আন্দোলনের মধ্যে কিছু অতি বাম এবং অসংসদীয় বাম তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আন্দোলনটাকে ডিরেল করার জন্য, যাতে আলটিমেটলি মমতা ব্যানার্জির ইমেজ মেক ওভারের সুবিধা হয় এবং তিনি নিজেকে আলফা বিটা গামা এইসব বলে পরিচয় দিতে পারেন। এই জায়গাটাতেও জুনিয়র ডাক্তারবাবুদের সতর্ক হতে হবে এবং দেখতে হবে যাতে আন্দোলন ডিরেল না হয় কি হবে এবং কানাগলিতে না ঢোকে। নাটকের সমান রূপ এই আন্দোলনটা হচ্ছে, নাটকের সমান রূপ। দিলীপ ঘোষের এই বক্তব্যকে দীপ্তাস্য স্ট্যাম্প মারলো, বা ওই বিখ্যাত ক্রিকেটার যে ভারতের হয়ে খেলেছে অশোক দিন্দা, তাদের বক্তব্যকে এরা স্ট্যাম্প মারলো। কিন্তু মুশকিল হচ্ছে আর একদিকে গো ব্যাক শুনতে হলো। মানে কোন পথে চলি আর কোন কথা বলি, বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে। একবার এরা সজল ঘোষের কথা বলে, বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে। যে সজল ঘোষ বা অগ্নিমিত্রা পালরা এরা রাস্তায় থাকে, এদের জন্য বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে। আবার তৃণমূলের সঙ্গে বাম এবং অতি সংসদীয় বাম এবং অতি বাম তারই রূপ যে নো ভোট্টু, সেটা কি ভুলে গেছেন? নো ভোট্টুদের কথা ভুলে গেছেন প্রদীপ্তবাবু? নো ভোট্টুদের কথাটা মনে রাখুন, তারা কারা? এই অতি বাম এবং অসংসদীয় বামরাই তো। তারা তো আপনাদের হয়ে লড়েছিল 21 সালে। তো আজকে তারা হঠাৎ ডিম ভাত ছেড়ে, আজকে তারা ডিম ভাতের লোক ছেড়ে দিয়েছে। প্রদীপ্ত দীপ্তাস্য দুজনকে বিরত করছি। পার্থদা কিছু বলতে চাইছেন? পার্থদা প্লিজ সংক্ষেপে। হ্যাঁ মৌপি, আমার খুব ছোট্ট কথা। আপনি কাল সুপ্রিম কোর্টের রেফারেন্সটা এনেছেন, আজকে প্রতিটা কাগজে হেডলাইন নিউজ যে এই যে আরজি কর খুনের ধর্ষণে অভিযুক্ত এখনো পর্যন্ত 7 জন এরকম বলিয়ান মানুষ আছেন যারা শাসক দলের ঘনিষ্ঠ এবং তারা স্বপদে ক্ষমতায় আছেন।
আমি বলছি প্রতীকী ব্যবস্থা মমতা ব্যানার্জি যদি বিনীত গোয়েলকে সরাতে পারেন, তাহলে এই ধরনের 7 জন কালপ্রিটকে তারা কেন স্বাস্থ্য ব্যবস্থার হেলথ অ্যাফেয়ার্সে রেখেছেন? দিস ইজ পয়েন্ট ওয়ান কোয়েশ্চেন, যে তাহলে তো অন্তত পক্ষে প্যাসিফাই করা যায় এই গোটা জিনিসটা। সেকেন্ড, লাস্ট বলবো যে ডাক্তারবাবু বলছিলেন, খুব ঠিক কথা বলছেন, যে একটা জিনিস আমি বলবো যে এই যে ডাক্তারদের পাশে আজ সন্ধ্যেবেলাতেও যে লাখ লাখ ছেলে মানুষ হাঁটছেন, আমি মৌকে একটা জিনিস বলবো, এই 1 লক্ষ মানুষও এরাও কিন্তু আসলে পেশেন্ট। ফলে আপনি ভুলে যাবেন না যে এই ডাক্তারদের আন্দোলনে যত মানুষ সমর্থন করছেন, এই মানুষগুলো আসলে রোগী কখনো। ফলে এটা রোগীদের সমর্থন নেই এই আন্দোলনে, এটা কিন্তু বলা ঠিক না। কিন্তু আবারও বলছি, এই অচলাবস্থা থেকে বেরোতে গেলে সরকারকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে, স্বাস্থ্য মন্ত্রককে, স্বাস্থ্যমন্ত্রীকে, এমনকি মুখ্যমন্ত্রীকে। আমরা সেই দৃশ্য দেখতে চাই, আমরা এখানে থেকে লাভ না। একটা কথা বলছি যে দেখুন, জুনিয়র ডাক্তারদের সাথে জনগণের কিন্তু কোনো লড়াই নেই, এটা আগে ক্ল্যারিফাই করে দেওয়া উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা জুনিয়র ডাক্তারদের আবেদন করতে পারি, তাদেরকে অর্ডার তো দিতে পারি না কর্মবিরতি নিয়ে। এখন একটা জিনিস বুঝতে হবে যে দেখো, আজকে আমরা যা এই আরজি করের পরে ডাক্তারদের আন্দোলন পরে আমরা বুঝতে পেলাম যে টাকা দিল এখানে ডাক্তার হয়ে যাওয়া যায়। তা তারা কি ওষুধ দেবে? কানের ব্যথা হয়েছে, পেটের ব্যথার ওষুধ দেবে। এখন জাল ওষুধও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন ব্যাপার হচ্ছে, এই ব্যবস্থাটাকে যিনি স্বাস্থ্যমন্ত্রী, প্রশাসন, তারা যদি মূল ভূমিকায় না এগিয়ে আসে, যেখানেই যা করুক না কেন, আলটিমেট রেজাল্ট কিন্তু হবে না। এবং বারবার করে মূল যে আন্দোলন, আমি এখনও সেই নির্যাতিতার মা এবং বাবাকে স্মরণ করতে চাই। মূল যে আন্দোলন, জাস্টিস, এই জায়গা থেকে যাতে কোনো ড্রিফট না হয়। আমরা বলতে চাই, আমাদেরকে বলতে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে 5 থেকে 7% হচ্ছে জুনিয়র ডাক্তার। এগুলো এই যে বলছিল না বারবার করে, দেখুন এই যে আলোচনা হচ্ছে যে আন্দোলন হচ্ছে, এই হচ্ছে কর্মবিরতি, আমরা বারবার করে বলছি আন্দোলনটা আন্দোলনের মতন চলবে। তার কারণ নাগরিক যেখানে নেমেছে, সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেখানে নেমেছে, আন্দোলন কিন্তু থামবে না যতদিন না বিচার পাচ্ছে বা পানিশমেন্ট হচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার। আমরা ডাক্তারদের কাছে এটাই বলতে চাই মৌপিয়া, যে আন্দোলন চলবে, আন্দোলনের মতন চালাতে হবে, কিন্তু পাশাপাশি এটাও আমরা আবেদন করছি তাদের কাছে যে এত সংখ্যক মানুষ, যেটা পার্থদাও আমাদের সিপিএম এর যিনি আছেন উনিও ঠিকই বলেছেন, সব প্যানেলিস্টরাই মোটামুটি একই কথা বলছেন, যে একটা জায়গায় আমাদের আসতে হবে যেখানে সাধারণ মানুষকেও বিপদ থেকে বাঁচাতে হবে। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে আন্তরিক হতে হবে। তাই বলে আন্দোলনের রেস কোনোভাবেই যাতে না কমে, তার কারণ আমরা এটাকে সমর্থন করি। এই আন্দোলন না থাকলে মৌপিয়া, আজকে এই যে এত কালো দিক, এই কালো দিক কি বেরোতো, আসলে বেরোতো না করে কর্মবিরতিটাই একমাত্র আন্দোলন। না, কর্মবিরতি একমাত্র আন্দোলনের পথ না। আমরাও তো ছাত্র আন্দোলন করে উঠেছি। আমরা যদি স্কুল কলেজ বন্ধ করে রেখে দিতাম, সেখানে কি স্কুল কলেজের ছেলে মেয়েরা আসতো? কখনো আসতো না। তাহলে আন্দোলনটা আন্দোলনের জায়গা, এবং এই আন্দোলন জিতবে, এটা জনগণই জিতবে, জুনিয়র ডাক্তাররা জিতবে, অন্য যে কোনো ক্ষেত্র আর মেডিকেল ক্ষেত্র এর মধ্যে তফাৎ রয়েছে। দেখো, মেডিকেল একটা মিনিটের এদিক ওদিকে মানুষের জীবন মৃত্যু নির্ধারিত হয়। দেখো, একটা জিনিস বাস্তব ঘটনা, ডক্টর শান্তনু সেনও বারবার বলেছেন যে তার মেয়েকেও পর্যন্ত ছাড়া হয়নি। আমরা বলছি কর্মক্ষেত্রে যে ডাক্তার, সে যদি সুরক্ষা না পায়, যে ডাক্তার মনে করে যে সেই হাসপাতালে আমি গেলে মার খাবো, এইটা যদি প্রবণতা হয়, প্রশাসন আজকে সাগর দত্ত তো আমরা নিজেরা দেখেছি, প্রদীপ্ত তো ডিনাই করতে পারবে না যে মার খাওয়ার পরে সিকিউরিটি বাড়ছে। এই জায়গাটাই তো প্রশ্ন। ফিরদৌস, সলিউশনটা কি? তুমি সলিউশনের কথা বলছো। একদম, দেখুন সলিউশন হচ্ছে সংক্ষেপে প্লিজ একটা পয়েন্ট অ্যাড করব, যে পশ্চিম বাংলায় 95% ডক্টর ওয়ার্কপ্লেস ভায়োলেন্সের শিকার। এর থেকেই তো বোঝা যায় যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর এখানে। এরপরে তো ভালো ছাত্ররা তারা পশ্চিমবাংলায় ডাক্তারি পড়তে সাহস করবে না। এবার বলি, দেখুন মূল কথা হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ মেজার নিতে হবে। এখন দুর্ভাগ্য হলো সরকার সেই কনফিডেন্স বিল্ড আপ মেজারটা কি গ্রহণ করেছে একটু উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এত চর্চা হচ্ছে যার নিয়ে সন্দীপ ঘোষ, এখনো পর্যন্ত সরকার তার এগেইনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করেনি। কালকে সন্দীপ ঘোষ যখন বেল পেয়ে যাবে না, তারপরে ড্যাং করতে গিয়ে সার্ভিসে জয়েন করবে, এবং এই যে সাসপেনশন আছে, যে সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাচ্ছে, যা টাকাগুলো এগুলো 50% পাচ্ছে, বাকি 50% উইথ ইন্টারেস্ট ওই সন্দীপ ঘোষ আদায় করে নিয়ে যাবে। এবং যে 7 জনের বিরুদ্ধে যে বলেছেন না সাসপেন্ড করে দিন, সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নট এ স্টিগমা, যদি এদের সার্ভিস টার্মিনেট করতে চান ডিপি ইনিশিয়েট করতেই হবে।
এখনো পর্যন্ত সরকারি পদক্ষেপ অনুযায়ী এরা কোনো চাকরিগত অন্যায় করেনি। এই যদি সরকারের, এই যদি স্বাস্থ্য দপ্তরের দৃষ্টিভঙ্গি হয়, তাহলে কি করে কনফিডেন্স বিল্ড আপ হবে জুনিয়র ডাক্তারদের? এখান থেকেই পরিষ্কার যে এই যে স্বাস্থ্য ব্যবস্থা, পশ্চিমবঙ্গ সরকার তারা এই জুনিয়র ডাক্তারদের কনফিডেন্স বিল্ড আপ করার কোনো মেজারমেন্ট নেয়নি বলে তারা মনে করছেন। তাই তারা এই যে ধরুন দাবির সংখ্যা বাড়াচ্ছে। আপনি যে বলছেন আগে 5 দফা ছিল, 10 দফা, আর কিছুদিন পরে দেবেন ওটা 15 দফা হয়ে যাবে। তার কারণ সরকার এগিয়ে আসছে না। সেই জন্যই বললাম, রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছা না থাকলে এই দাবির সংখ্যা বাড়বে এবং এই যে হয়তো জুনিয়র চিকিৎসকরা হয়তো চাপে হতে পারে, বিচার ব্যবস্থার নির্দেশের ফলে হতে পারে, বা অন্য কোনো চাপে হতে পারে, বা তাদের পেশাগত তাড়নায় হতে পারে, হয়তো কর্মবিরতি তুলেও নিতে পারে, কিন্তু তাদের যে ক্ষোভ বিক্ষোভ কমবে সেটা কিন্তু কখনো মনে করবেন না যদি প্রশাসনিক এবং রাজনৈতিক সদিচ্ছা না থাকে। যখন কনফিডেন্স বিল্ডিং এ আমরা যদি দেখি যে চিকিৎসা ক্ষেত্রে ডক্টর সেনগুপ্ত এই যে ঘটনাগুলো ঘটে, খুব অনভিপ্রেত ঘটনা, যে যখন চিকিৎসক আক্রান্ত হচ্ছেন, যখন নার্স চিকিৎসা কর্মী তারা আক্রান্ত হচ্ছেন, হসপিটাল বা নার্সিংহোম আক্রান্ত হচ্ছে, সেগুলো অত্যন্ত খারাপ একটা বিষয়। এবং তার কোর জায়গাতেও কিন্তু রয়েছে চিকিৎসক এবং পেশেন্ট পার্টি, তাদের মধ্যে সংশয়ের একটা জায়গা, একটা সংশয়ের বাতাবরণ। আমার প্রশ্ন হচ্ছে যে এই কর্মবিরতি, আমি আবার বলছি, সুরক্ষার দাবি 100 বার তার হক আছে জুনিয়র ডাক্তারদের, কিন্তু এই কর্মবিরতি এবং এই কর্মবিরতির কারণে চিকিৎসা প্রার্থী মানুষ তাদের সাফার করা, এটাকে এই ধরনের ঘটনা, এই ধরনের সংশয় সেটাকে আরো বাড়াবে না? আমি একটা কথাই বলি, আজকে সবাই দেখছি পলিটিক্যাল লোক, এক্সেপ্ট মাইসেলফ। আমি দেখছি যে মোটামুটি যারা হসপিটালে কাজ করে, যেরকম আমার ইএনটি ডিপার্টমেন্টে 1100 রুগী দেখি, এবং আপনি বিশ্বাস করুন এই 1100 রুগী আমরা যদি জুনিয়র ডাক্তারদের সাপোর্ট পাই তাহলে জিনিসটা মসৃণ ভাবে চলবে। কিন্তু জুনিয়র ডাক্তাররা না ভাবে যে ওদের ছাড়া চলবে না। আমরা এখন নিজেরা সব ডিউটি করে 12টা থেকে 14টা অপারেশন ডেইলি, ইনক্লুডিং ক্যান্সারকে 12 থেকে 14 ঘন্টা লাগে সেটা, এবং তারপরে আমরা এমার্জেন্সি করছি, পেশেন্টদের কোনো হ্যারাস হচ্ছে না। কিন্তু হ্যারাস হচ্ছে কারা? এই জুনিয়র ডাক্তাররা, যারা কাজে যাচ্ছে না, তারা আবেগপ্রবণ হয়ে এক আন্দোলন করছে। কিন্তু আমার অনেক ছাত্রছাত্রী আছে, তারা তো ভুলেই যাচ্ছে অপারেশন করা, এবং তাদের 3 ডিসেম্বর পরীক্ষা, তারপরে তারা কি করবে জীবনে? আমার সেই জন্য বিনীত অনুরোধ জুনিয়র ডাক্তারকে, আর একবার তোমরা আন্দোলন যেরকম করছো করে যাও, কিন্তু কর্মবিরতি করো না, এবং সবাই কাজে যোগ করো, এবং গরিব মানুষদের সেবা করো। অনেক ধন্যবাদ। এবং এই আবেদনটা কারা করছেন? এই আবেদনটা করছেন একজন চিকিৎসক তার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আবেদন করছেন যে এটাতে তোমরাও সাফার করছো, তোমরা যদি কাজে না ফেরো, তোমাদের যে স্কিল, সেই স্কিলের ক্ষেত্রে ঘাটতি তৈরি হয়ে যাচ্ছে, যা তোমাদের সারা জীবনের জন্য যার মাসুল দিতে হবে। চিকিৎসকরা তারা শিরদাঁড়া নিয়ে লালবাজারে গেছেন, তারা মগজ নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে গেছেন। একটাই আমরা যেটা এই মুহূর্তে কিভাবে, যেহেতু তার কোনো অবয়ব হয় না, যদি অবয়ব থাকতো তাহলে জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন তাদের একাংশ, আবারও বলছি একাংশ যারা চাইছেন এই কর্মবিরতি চালিয়ে যেতে, তাদের জন্য একটি জিনিস নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা আমার ছিল। সেই আকাঙ্ক্ষাটা ছিল একটা বিবেক নিয়ে যাওয়ার। কিন্তু বিবেককে দেখতে কীরকম হয়, বিবেক তার আকার কীরকম হয়, আকৃতি কীরকম হয়, সেটা তো কেউ বানাতে পারছেন না এই মুহূর্তে। তাই বিবেকটা উপহার দিতে পারছি না ওই জুনিয়র ডাক্তারদের। শুধু আবেদন করছি যে
কাজে ফিরুন, সাধারণ মানুষকে পণবন্দি রাখবেন না। শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিই। প্রেসিডেন্সি জেলে সিবিআই টিম অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জেরা করতে গেছে এবং যেটা আমরা জানতে পারছি যে সিবিআই টিম প্রেসিডেন্সি জেলে গেছে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।